নির্বাচন পরবর্তী বাংলার চিত্রটিও বড়ই নাটকীয়। দীর্ঘ ১৫ বছরের জোড়াফুল শাসনের অবসান ঘটিয়ে নীল সাদা প্রাসাদের অলিন্দে আজ গেরুয়া ঝোড়ো হাওয়া। কিন্তু এই মহাপ্রলয়ের নেপথ্যে কি শুধু বিজেপির একক শক্তি? যে বাম ভোটাররা ছাত্রজীবন থেকে মিছিলে হেঁটেছেন, লাল পতাকাকে আদর্শ মেনেছেন, তারাই কেন নিঃশব্দে ইভিএমে পদ্মফুল চিহ্নে আঙুল রাখলেন? এই রামকে জেতানোর জন্য বাম ভোটারদের যে আত্মত্যাগ, তা কি সত্যি বামপন্থীদের পুনরুত্থান ঘটাবে? বাংলার আকাশে কি আবার লাল সূর্যোদয় দেখা যাবে, নাকি গেরুয়া রঙেই মজে থাকবে জনতা? বাংলার রাজনৈতিক মানচিত্র এক লহমায় বদলে গেল। দীর্ঘ ১৫ বছরের জোড়াফুল শাসনের অবসান ঘটিয়ে নীল সাদা প্রাসাদের অলিন্দে আজ গেরুয়া ঝোড়ো হাওয়া। কিন্তু এই মহাপ্রলয়ের নেপথ্যে কি শুধু বিজেপির একক শক্তি, নাকি লাল দুর্গের সেই বিপ্লবী ভোটাররাই নিঃশব্দে লিখে দিল মমতার পরাজয় লিপি? এক অদ্ভুত এবং রোমহর্ষক রণকৌশলে কপাল পুড়ল তৃণমূলের, যার নাম এবার রাম পরে বাম। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের ইতিহাসে এক অভূতপূর্ব সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে যখন শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে বামেদের হাজার হাজার ভোট তার ঝুড়িতে এসেছে, তখন তা কেবল সংখ্যাতত্ত্ব ছিল না, ছিল এক গভীর রাজনৈতিক আক্রোশের বহিঃপ্রকাশ। যে বাম ভোটাররা ছাত্রজীবন থেকে মিছিলে হেঁটেছেন, লাল পতাকাকে আদর্শ মেনেছেন, তারাই কেন নিঃশব্দে ইভিএমে পদ্মফুল চিহ্নে আঙুল রাখলেন? এই উত্তর লুকিয়ে আছে গত এক দশকের রাজনৈতিক দমনপীড়নের ইতিহাসে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সেই রক্তাক্ত স্মৃতি বাম কর্মীদের মন থেকে মুছে যায়নি। ঘর ছাড়া হওয়া, পার্টি অফিস দখল হওয়া আর রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়া বামপন্থীরা বিকল্প খুঁজতে শুরু করেছিলেন। তাদের কাছে তৃণমূল হয়ে উঠেছিল প্রধান শত্রু। এই পরিস্থিতিতে বিজেপি হয়ে ওঠে তাদের কাছে এক ধরনের লাইফ ইন্স্যুরেন্স। বাম শিবিরের যুক্তি ছিল সোজাসাপটা, আগে তৃণমূলকে হটাও, অস্তিত্ব বাঁচাও, তারপর না হয় আদর্শের লড়াই লড়া যাবে। এই রণকৌশলী যেন মার্শাল আর্টের সেই লড়াই, যেখানে সাময়িক পিছু হটে পরে বড় আঘাতের প্রস্তুতি নেওয়া হয়। ফলাফলের দিকে তাকালে দেখা যায় বামেদের ভোট ব্যাংক ২০১১ সালে ৪১% থেকে কমতে কমতে ২০২৬ সালে এসে তলানিতে ঠেকেছে। কিন্তু এই ভোটের একটি বড় অংশ সরাসরি চলে গেছে বিজেপির ঝুলিতে। দীপশিতা ধর বা মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো নতুন প্রজন্মের বাম নেতৃত্ব যেখানে লড়েছেন, সেখানেও দেখা গেছে অদ্ভুত মেরুকরণ। ভোটারদের একাংশের মতে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য বিজেপিই ছিল একমাত্র শক্তিশালী হাতিয়ার। আর এই সুযোগে বিজেপি তার হিন্দুত্ববাদী এজেন্ডাকে সফলভাবে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পেছনে শুধু বাম ভোট নয়, ছিল তার নিজস্ব রণকৌশলের কিছু মারাত্মক ভুল। আইপ্যাক নির্ভর আউটসোর্সিং রাজনীতি তৃণমূলকে নিচুতলার কর্মীদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। দুর্নীতি আর তোষণ রাজনীতির অভিযোগে বীতশ্রদ্ধ হিন্দু ভোটাররা যখন একদিকে সংহত হয়েছেন, অন্যদিকে তখন আইএসএফ এর মতো শক্তির উত্থানে মুসলিম ভোট ব্যাংকেও ফাটল ধরেছে। মমতার নরম হিন্দুত্বের তাস শেষ পর্যন্ত কট্টর হিন্দুত্বের প্লাবন রুখতে ব্যর্থ হয়েছে। নির্বাচন পরবর্তী বাংলার চিত্রটিও বড়ই নাটকীয়। দেখা যাচ্ছে তৃণমূলের ক্ষমতা হারানোর পর অনেক জায়গায় বিজেপি নেতাদের উপস্থিতিতেই বামেরা তাদের হারানো পার্টি অফিস ফেরত নিচ্ছে। একদা লাল পতাকার দখল নেওয়া পার্টি অফিসগুলোতে আবার ধুলো ঝেড়ে টাঙানো হচ্ছে কাস্তে, হাতুড়ি, তারা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই রামকে জেতানোর জন্য বাম ভোটারদের যে আত্মত্যাগ, তা কি সত্যি বামপন্থীদের পুনরুত্থান ঘটাবে, নাকি এই নীরব সমঝোতা তাদের চিরতরে ইতিহাসের অন্তরালে পাঠিয়ে দেবে? বাংলার আকাশে কি আবার লাল সূর্যোদয় দেখা যাবে, নাকি গেরুয়া রঙেই মজে থাকবে জনতা? তা ভবিষ্যতই বলবে। তবে ২০২৬-এর এই নির্বাচন প্রমাণ করে দিল, রাজনীতিতে চরম শত্রু কখনো কখনো পরম বন্ধু হয়ে ওঠে। আর সেই সমীকরণই বদলে দেয় গোটা একটি রাজ্যের ভাগ্যলিপি। এবার রাম পরে বাম স্লোগানটি কেবল নির্বাচনী কৌশল ছিল না, এটি ছিল তৃণমূল বিরোধী ক্ষোভের এক আগ্নেয়গিরি,
যা শেষ পর্যন্ত পুড়িয়ে ছারখার করে দিল বাংলার ঘাসফুল সাম্রাজ্য।